স্পাইনাল কর্ড ইনজুরি বা মেরুরজ্জুর আঘাত এমন একটা অবস্থা যা একজন মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে। এটা আধুনিক সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, কারণ প্রায়শই দেখা যায় তরুণদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়েই এই ধরনের দুর্ঘটনা ঘটে। তো চলুন আজ আমরা এর পেছনের বিজ্ঞানটা একটু বোঝার চেষ্টা করি আর দেখি পুনরুদ্ধারের ভবিষ্যৎ সম্ভাবনাগুলো ঠিক কী কী। আচ্ছা, এই আঘাতগুলো আসলে কিভাবে হয়? এই স্লাইডে আমেরিকার কিছু ডেটা দেখা যাচ্ছে, যা বেশ অবাক করার মতো। দেখুন, মোটর গাড়ির দুর্ঘটনা তো সবচেয়ে বড় কারণ, প্রায় ৪১%। কিন্তু খেয়াল করে দেখুন, পড়ে যাওয়ার মতো সাধারণ ঘটনা আর হিংসাত্মক ঘটনাও কিন্তু প্রায় সমানভাবে দায়ী। মানে এই জীবন পরিবর্তনকারী আঘাতগুলো আমাদের রোজকার জীবনের একদম অপ্রত্যাশিত মুহূর্তেও ঘটে যেতে পারে। তো বাইরের কারণগুলো তো দেখা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন এই আঘাতটা লাগে ঠিক সেই মুহূর্তে শরীরের ভেতরে, মানে আমাদের নার্ভাস সিস্টেমে ঠিক কী ঘটনা ঘটে? এই প্রশ্নটাই আমাদের আজকের আলোচনার গভীরে নিয়ে যাবে। এই আঘাতটা ঠিক কী সেটা বুঝতে হলে সবার আগে একটা বেসিক জিনিস জানতে হবে, যা আমরা প্রায়ই গুলিয়ে ফেলি, আর সেটা হলো হাড় আর নার্ভ বা স্নায়ুর মধ্যেকার পার্থক্য। এটাই কিন্তু পুরো বিষয়টার মূল ভিত্তি। দেখুন, স্পাইনাল কর্ড বা মেরুরজ্জু হলো আসলে নরম আর খুব সংবেদনশীল একটা নার্ভ টিস্যুর গোছা, যেটা আমাদের মস্তিষ্ক থেকে পুরো শরীরে সিগন্যাল পাঠায়। আর ভার্টেব্রাল কলাম, মানে আমাদের শিরদাঁড়া, সেটা হলো একটা শক্ত হাড়ের কাঠামো, যার কাজই হলো ওই নরম স্পাইনাল কর্ডটাকে বাঁচিয়ে রাখা। মানে সহজ কথায় বললে, আমাদের শিরদাঁড়াটা হলো একটা বর্মের মতো, আর তার ভেতরে থাকা স্পাইনাল কর্ড হলো আসল যোদ্ধা। ব্যাপারটা এখানেই কিন্তু বেশ জটিল হয়ে যায়। স্পাইনাল কর্ড ইনজুরি আসলে একটা ঘটনা না, বরং এটা দুটো ধাপে হয়। এটাকে অনেকটা একটা জৈবিক দাবানলের মতো ভাবতে পারেন, যেটা একবার শুরু হলে ছড়াতেই থাকে। প্রথম ঢেউটা হলো প্রাইমারি ইনজুরি, মানে ঠিক অ্যাক্সিডেন্টের মুহূর্তে যে সরাসরি ক্ষতিটা হয়। ধরুন, হাড়ের কোনো টুকরো সরে গিয়ে স্পাইনাল কর্ডকে চাপ দিল বা কেটে ফেলল, সঙ্গে সঙ্গে সেখানকার কোষগুলো মরে যায়। কিন্তু আসল ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে এর পরে, যেটাকে বলে সেকেন্ডারি ইনজুরি। এটা অনেকটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। শরীর নিজেকে সারানোর জন্য এমন কিছু কেমিক্যাল ছড়াতে শুরু করে, যা ভালোর চেয়ে ক্ষতি বেশি করে ফেলে। আর এই প্রদাহ আর বিষাক্ত রাসায়নিকগুলো আশেপাশের সুস্থ কোষগুলোকেও মেরে ফেলতে শুরু করে, আর এটা ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন ধরে চলতে পারে। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। একটা ইঁদুরের উপর করা গবেষণা এটা। দেখুন, আঘাত লাগার মাত্র ৫ মিনিট পর ক্ষতটা কত ছোট, কিন্তু সময় যত যাচ্ছে, ৮ ঘন্টা, ১ দিন, ৩ দিন পর দেখুন, ওই সেকেন্ডারি ইনজুরির কারণে ক্ষতটা কত বড় একটা জায়গায় ছড়িয়ে পড়েছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, বিজ্ঞানীরা স্পাইনাল কর্ডের এই সেকেন্ডারি ইনজুরি নিয়ে অনেক কিছুই জানতে পেরেছেন ব্রেন স্ট্রোকের গবেষণা থেকে। কারণ দুটো ক্ষেত্রেই শরীরের রিঅ্যাকশনটা প্রায় একই রকম। আর এটাই কিন্তু চিকিৎসার জন্য নতুন নতুন পথ খুলে দিয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই যে একটা দাবানলের মতো ক্ষতি ছড়িয়ে পড়ছে, এটা থামানোর জন্য ডাক্তারদের হাতে সময় থাকে কতটা? এখানেই আসে ক্রিটিক্যাল উইন্ডোর কনসেপ্টটা, মানে ওই জরুরি সময়টা যখন প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। হাসপাতালে আনার পরেই ডাক্তাররা সবার আগে এএসআই স্কেল দিয়ে আঘাতটা কতটা গুরুতর সেটা মাপেন। এটা শুধু একটা গ্রেডিং সিস্টেম না, এটা আসলে বলে দেয় যে মস্তিষ্ক আর শরীরের মধ্যে যোগাযোগটা ঠিক কতটা ছিঁড়ে গেছে। এ মানে হলো কমপ্লিট ড্যামেজ, আর ই মানে নর্মাল। এই স্কেলের উপরই কিন্তু চিকিৎসা আর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই নির্ভর করে। জরুরি চিকিৎসায় একটা স্টেরয়েড, যেমন মিথাইল প্রেডনিসোলোন, একসময় বেশ ব্যবহার করা হতো, কিন্তু এটা নিয়ে অনেক বিতর্ক আছে। এই যে কোডটা দেখছেন, এখানেও সেটাই বলা হচ্ছে। এর কার্যকারিতা নিয়ে সায়েন্টিফিক ডেটা এখনও পুরোপুরি পরিষ্কার না, তাই এটা ব্যবহার করা হবে কিনা সেই সিদ্ধান্তটা একজন অভিজ্ঞ ডাক্তারের ওপরই ছেড়ে দেওয়া হয়। বুঝতেই পারছেন চিকিৎসা বিজ্ঞান কতটা জটিল হতে পারে। আচ্ছা, জরুরি চিকিৎসার ধাপটা পার হওয়ার পর শুরু হয় আসল যুদ্ধটা, পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন। এটা একটা লম্বা আর কঠিন জার্নি, কিন্তু এখানে আধুনিক থেরাপি আর মানুষের মনের জোর একসাথে মিলে ম্যাজিক দেখাতে পারে। একটা দারুণ আশার কথা কি জানেন? আগে একটা ধারণা ছিল যে আঘাতের প্রথম ২ বছরের মধ্যেই যা উন্নতি হওয়ার হয়ে যায়, তারপর আর কিছু হয় না।
কিন্তু এই ধারণাটা এখন পুরোপুরি বদলে গেছে। নতুন গবেষণা বলছে ঠিকমতো থেরাপি আর চেষ্টা চালিয়ে গেলে বহু বছর ধরে উন্নতি সম্ভব। তার মানে সুস্থ হওয়ার যাত্রার কোনো শেষ সময়সীমা নেই। আর আধুনিক টেকনোলজি তো এই যাত্রাকে আরও সহজ করে দিচ্ছে। যেমন টেন্ডন ট্রান্সফার সার্জারিতে একটা সচল মাসলকে অন্য জায়গায় লাগিয়ে দিয়ে হাতে আবার কাজ করার ক্ষমতা ফিরিয়ে আনা যায়। আবার PWSW বলে একটা টেকনিক আছে, যেখানে একটা হার্নেস দিয়ে রোগীকে ঝুলিয়ে রেখে ট্রেডমিলে হাঁটানো হয়। আর FES তো আরও দারুণ, এখানে ইলেকট্রিক সিগন্যাল দিয়ে প্যারালাইজড মাসলকে আবার অ্যাক্টিভ করা হয়। তো চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। বিজ্ঞানীরা এখন চেষ্টা করছেন শরীরের নিজের ভেতরের ক্ষমতাকেই কাজে লাগাতে। স্পাইনাল কর্ডকে সারিয়ে তোলার জন্য এটাই এখন গবেষণার সবচেয়ে রোমাঞ্চকর দিক। আর এটাই হয়তো পুরো আলোচনার সবচেয়ে বড় আশার আলো। এই কোডটা আমাদের নতুন করে ভাবতে শেখায়। স্পাইনাল কর্ডকে যে একদম আগের মতো করে ফেলতে হবে তা কিন্তু নয়। গবেষণা বলছে মাত্র 10% নার্ভ ফাইবারও যদি আবার জোড়া লাগে, তাহলেও রোগীর কার্যক্ষমতায় অমূল্য উন্নতি হতে পারে। মানে সামান্য একটু মেরামতি জীবনযাত্রার মান আমূল পাল্টে দিতে পারে। আর এখানেই আসছে স্টেম সেলের মতো যুগান্তকারী আইডিয়া। এই যে ছবিগুলো দেখছেন, এগুলো হলো অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট আর নিউরন, আমাদের নার্ভাস সিস্টেমের মূল 3টে কোষ। আর এই সবগুলোই কিন্তু স্টেম সেল থেকে তৈরি করা। বিজ্ঞানীরা স্বপ্ন দেখছেন এই স্টেম সেল দিয়ে আঘাতের ফলে মরে যাওয়া কোষগুলোকে বদলে ফেলা যাবে। এটাই হলো রিজেনারেটিভ মেডিসিনের মূল কথা। শেষ পর্যন্ত আমরা একটা গভীর প্রশ্নের সামনে এসে দাঁড়াই। আমাদের শরীরের, আমাদের নার্ভাস সিস্টেমের নিজের থেকেই সেরে ওঠার একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে, যা আমরা হয়তো এখনও পুরোপুরি বুঝতেই পারিনি। আসল চ্যালেঞ্জটা হলো কিভাবে আমরা সেই ঘুমিয়ে থাকা ক্ষমতাটাকে জাগিয়ে তুলব। আর এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু স্পাইনাল কর্ড ইনজুরির ভবিষ্যৎ নিরাময়ের চাবিকাঠি লুকিয়ে আছে।